লেখিকা সুমনা চট্টোপাধ্যায়ের কথা রাখার কথা ছিল। কথা রেখেছে প্রত্যুষ মিত্র। আজ থেকে ৩ বছর আগে বাবার মৃত্যুশয্যায় বাবার হাত ধরে প্রত্যুষ যা যা কথা দিয়েছিল সেই সব কথাই সে রেখেছে। বাবার জমানো টাকা দিয়ে দিদির বিয়ে দিয়েছে। পাত্র অবশ্য স্থির হয়েছিল, মানে বাবা নিজেই স্থির করে গিয়েছিলেন দিদির বিয়েটা। পাত্র হলো বাবার বাল্য বন্ধুর ছেলে, সুদর্শন, সৎ, দায়িত্বশীল একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী। বাবা বলেছিলেন, বিয়ে দিলেই মেয়ের প্রতি তার বাপের বাড়ির কর্তব্য শেষ হয়ে যায় না বাবা। বিয়ের প্রথম বছর দোলের তত্ত্ব পাঠাতে হবে। এরপর আছে জামাই ষষ্ঠী। প্রতি বছর এই দিনটিতে যাতে জামাই আদরের কোনো খামতি না হয় সেটা দেখার দায়িত্ব অবশ্যই তোমার। ফুলসজ্জার তত্ত্ব থেকে শুরু করে পুজোর তত্ত্ব সবগুলোই ভীষণ ইম্পর্ট্যান্ট। কেউ যেন না বলতে পারে মেয়েটার বাপ নেই তো তাই বাপের বাড়িতে তার কোনো আদরও নেই। প্রথম বাচ্চা যেন বাপের বাড়িতে হয়। মনে রেখো, মামার বাড়িতে মামার হাতে অন্নপ্রাশনের ভাত খাবে তোমার দিদির সন্তান। বলেই চিন্তিত মুখে সিগারেটে টান দিয়েছিলেন প্রত্যুষের বাবা। স্ট্রোক হবার আগের দিন রবিবার দুপুরে প্রত্যুষকে কথাগুলো বলেছিলেন তার বাবা মনোময় মিত্র। বাবা হঠাৎ চলে যাওয়ার কথা কেন বলছেন এটা প্রত্যুষকে খুব অবাক করেছিল। মনোময় বেশ শক্তপোক্ত। ট্যাঙ্কের জল গরম হয়ে গেছে বলে খানিক আগেই কুয়ো থেকে জল তুলে তিনি স্নান করেছেন। তারপর ভাত খেতে বসে ভাত একটু বেশি নরম হয়ে গেছে বলে অভিযোগ করেছেন। এমন কিছু বয়সও হয়নি বাবার। অবসর গ্রহণ করতে তখনও 1 বছর বাকি। যদিও বেসরকারি অফিসে রিটায়ারমেন্টের নির্দিষ্ট কোনো বয়স থাকে না। বাবার কাছেই কথাটা শুনেছে প্রত্যুষ। বাবা এই প্রসঙ্গ তুলেও আক্ষেপ করেছিলেন, এখনও একটা চাকরি জোটাতে পারলে না? টিউশনি করে যে কটা পয়সা পাও তাতে কি সচ্ছলতার সঙ্গে সংসার চালানো সম্ভব? বাবার মুখের উপর কথা বলে না প্রত্যুষ। সে এ যুগের ছেলেদের মতো নয়। আজকালকার ছেলেরা কেউ বাবা কাকা মামাকে দেখলে টেবিলের তলায় লুকিয়ে পড়ে না। গুরুজনদের সঙ্গে এখন ছেলেপুলেদের বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু তাদের বাড়িটা একদম আলাদা। যুগের হাওয়া তেমন লাগেনি। তার বাবা এবং কাকার যৌথ পরিবারে ফাটলও ধরেনি। কাকা অবশ্য আগেই চলে গেছেন। ছোট যাকে প্রত্যুষের মা ছোট বোনের মতো দেখেন, তাদের বাড়ির মেয়েরা এখনও ছেলেদের বেশ সমীহ করে চলে। আর সেটা নিয়ে মা কাকিমা অথবা দিদির মধ্যে কোনো হীনমন্যতা লক্ষ্য করেনি প্রত্যুষ। সম্পূর্ণ সুস্থ বাবাকে একবার অপলক দৃষ্টিতে দেখে প্রত্যুষ বলেছিল, আমি কথা দিচ্ছি বাবা, তোমার অবর্তমানে মা কাকিমা অথবা দিদির প্রতি কর্তব্যে কোনো ত্রুটি আমি করব না। কিন্তু তুমি এভাবে হঠাৎ চলে যাবার কথা বলছো কেন? সিগারেটের পোড়া টুকরোটা অ্যাশট্রেতে গুজে মনোময় গলা নামিয়ে বলেছিলেন, মা কাকিমার কথা যখন তুললেই তখন একটা কথা তোমায় বলি বাবা, শোনো। বিয়ের পর তুমি যখন এ বাড়িতে বউ নিয়ে আসবে তখন কোনো ব্যাপারে বৌমার সাথে তার শাশুড়িদের ঘিটিমিটি লাগতেই পারে। তোমার মায়ের সাথে কাকিমার ভাব ভালোবাসা আছে বলে বৌমার সাথেও মিলমিশ হবে এ কথা গ্যারান্টি দিয়ে বলা যায় না। কারণ তোমার কাকিমা 18 বছর বয়সে বিয়ে হয়ে এসেছিলেন, তোমার মা তাকে নিজের হাতে গড়ে পিটে নিয়েছেন। দুজনেরই জগৎ হলো এই 4 দেওয়ালের মধ্যে। কিন্তু তুমি যাকে বিয়ে করে নিয়ে আসবে সে যুগের আধুনিক শিক্ষিত মেয়ে হবে। সেজেগুজে সে অফিসে চাকরি করতেও বেরোতে পারে। তোমার মা কাকিমা হয়তো এটা ভালো চোখে দেখলেন না। মেয়েরাই যে মেয়েদের প্রধান শত্রু কথাটা তো পুরোপুরি অসত্য নয়। আমি দেখেছি মেয়েরা মেয়েদের উন্নতি ঠিক ভালো চোখে দেখে না, আর সেই সুযোগই পুরুষরা নেয়। অতি প্রাচীনকালে মেয়ে পুরুষ সমান ছিল। মেয়েদের নিজেদের মধ্যে হিংসাহিংসি আছে বলেই সেই সুযোগ নিয়েই পুরুষরা মেয়েদের তাবে রাখে। আবার পুরুষ শাসিত সমাজে মেয়েদের সমানাধিকার নেই বলে পুরুষদের দোষারোপ করতেও ছাড়ে না। ঠিক সেভাবেই চরম অশান্তি করে সংসার আলাদা করতে বাধ্য করে। মা আর স্ত্রীর মধ্যে পড়ে পুরুষ মানুষের অবস্থা তখন স্যান্ডউইচের মতো হয়। বৃদ্ধা মা কাকিমা ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে। কিন্তু আমি চাই তুমি সবাইকে নিয়ে মিলেমিশে থাকো। কিভাবে সব দিক ব্যালেন্স করবে সেটা তোমাকেই ঠিক করতে হবে। প্রত্যুষ ভাবে মানুষ কি মৃত্যুর কথা আগাম কিছু টের পায়? নইলে স্ট্রোক হবার মাত্র 20 ঘন্টা আগে বাবা এসব বলবেন কেন? পরদিন বিকেলে একটা বাড়িতে টিউশন পড়াতে গিয়েছিল প্রত্যুষ।
টিউশন পড়িয়ে ফেরার সময় দেখা করার কথা ছিল রূপসার সাথে, কিন্তু সেই কথা প্রত্যুষ রাখতে পারেনি। এমনকি ফোন করে রূপসাকে কথাটা জানাতে অবধি প্রত্যুষ ভুলে মেরে দিয়েছিল। সবেমাত্র ছাত্রের অঙ্কের খাতা খুলেছে প্রত্যুষ। বাবার অফিসের সহকর্মী সুধীর চক্রবর্তী ফোন করে তাকে বলেছিলেন, আপনি কি মনোময় মিত্রের ছেলে প্রত্যুষ বলছেন? বাবার ফোনে অন্য লোকের অচেনা কণ্ঠস্বর শুনে প্রত্যুষ ঘাবড়ে গিয়েছিল। হ্যাঁ, আমি ওনার ছেলে প্রত্যুষ। বাবা কোথায়? ওনার স্ট্রোক হয়েছে, বাথরুমের মধ্যেই। যাই হোক, পিজি হাসপাতালে মনোময় বাবুকে ভর্তি করা হয়েছে। যত শীঘ্র আসতে পারেন চলে আসুন। প্রত্যুষ তড়িঘড়ি বেরিয়ে পড়েছিল, ছুটে গিয়েছিল হাসপাতালে। হাসপাতালে গিয়ে প্রত্যুষ দেখেছিল বাবা বিছানায় শুয়ে কলকল করে ঘামছেন। নার্স বারবার সতর্ক করেছিল, কথা বলবেন না, কিন্তু প্রত্যুষ বুঝতে পারছিল বাবা তার মুখ থেকে কিছু একটা শোনার জন্য প্রাণপণ অপেক্ষা করছেন। তাই প্রত্যুষ কাল বিলম্ব না করে ঝট করে বাবার হাত ধরে বলেছিল, কালকের সব কথা আমার মনে আছে বাবা, তোমাকে কথা দিলাম বাবা, এর কোনো অন্যথা হবে না। মনোময় তার কথা শুনতে পেয়েছিল কিনা প্রত্যুষ জানে না, তবে প্রত্যুষের কথা শেষ হবার প্রায় সাথে সাথেই বিন্দু বিন্দু ঘামের প্রবাহে মনোময়ের হৃৎস্পন্দন শেষবারের মতো থমকে থেমে গিয়েছিল। বাবা চলে যাবার ঘটনাটা বিশ্বাস করতে পারছিল না প্রত্যুষ। মানুষটা গতকাল তাকে এত কথা বলেছে, আর তার পরদিনই কিনা তিনি নেই। এতগুলো মানুষের দায়িত্বভার এখন তার ঘাড়ে, মা, কাকিমা আর দিদি, সম্বল বলতে কয়েকটা মাত্র টিউশনি। বাবার অফিসের ছোটবাবুর সঙ্গে কথা বলবে প্রত্যুষ। বাবা এর আগেও ছোটবাবুকে প্রত্যুষের চাকরির জন্য অনুরোধ করেছিল, কিন্তু সেখানে মাইনে ভীষণ কম, তার উপরে চাকরির কোনো স্থিরতা নেই। ঠিক বাবার এই মৃত্যুটার মতো। যদি বলে দেয়, কাল থেকে তোমাকে আর আমাদের কোনো প্রয়োজন নেই, তাহলে সব পরিশ্রমের সেখানেই সমাপ্তি। পরিশ্রম বলে পরিশ্রম, সকালে 9:30 থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত কাজ করতে হয়। প্রত্যুষের বাড়ি দক্ষিণেশ্বর, বাবার কর্মস্থল অফিস পাড়ায়। সকাল 8:30 নাগাদ বেরিয়ে এক একদিন রাত 9টা 9:30টায় বাড়ি ফিরতেন বাবা। টিফিন খাবার পর্যন্ত তিনি সময় পেতেন না কোনো দিন। অর্ধেক টিফিন নিয়ে বাড়ি ফিরে আসতেন, মাকে বলতেন, খাবার সময় পাইনি গো। এতটা পরিশ্রম করতেন তিনি, তাই হয়তো শরীরে সইল না। বাবা যখন চাকরিতে ঢুকেছিলেন সেই 90 সালের আগে, তখন তো আর কম্পিউটার আসেনি, কিন্তু 2000 সাল নাগাদ অফিসে যখন কম্পিউটার এলো, সেই নতুন যন্ত্রটিকে বাগে আনতে মনোময়কে অগাধ পরিশ্রম করতে হয়েছিল। প্রত্যুষ তখন ছোট। বাবার চিন্তিত মুখ দেখে প্রত্যুষ ভাবত, কবে সে বড় হবে, বাবাকে বলবে সব ছেড়ে ছুড়ে দিয়ে বিশ্রাম নিতে। এদিকে বেলা গড়িয়ে প্রত্যুষ বিএসসি পাশ করে গেল, তবু বাবাকে আর কথাটা বলা হলো না। প্রত্যুষ দীর্ঘ নিঃশ্বাস ফেলে পকেট থেকে ফোন বের করতেই দেখল 3টে মিসড কল। রূপসা ফোন করেছে বারবার। ইস, ওই পেয়ারা গাছটার কাছে কতক্ষণ দাঁড়িয়েছিল রূপসা। মিসড কলগুলো যখন এসেছে তখন সে হাসপাতালে পৌঁছে গেছে। হাসপাতালে ঢোকার আগে ফোনটা সাইলেন্ট করেছিল প্রত্যুষ, তাই শুনতে পায়নি। কিন্তু রূপসার কথা সে ভুলেই বা গেল কোন আক্কেলে। একই মেয়েটা ওভাবে রাস্তায় দেখা করতে ভয় পায়, তার উপর খামোখা কতক্ষণ কে জানে দাঁড়িয়েছিল রূপসা। অপেক্ষা করে চলে গেছে নিশ্চয়ই। প্রত্যুষ ভাবল, বাবার মৃত্যু সংবাদটা কি এখনই জানিয়ে দেবে রূপসাকে? প্রত্যুষ টাইপ করল, ফাদার এক্সপায়ার্ড। মাকে অথবা দিদিকেও তো জানানো দরকার, কিন্তু কিভাবে জানাবে এই মর্মান্তিক দুঃসংবাদ? প্রত্যুষের খুব সিগারেট খেতে ইচ্ছে করছিল। এই সময় এরকম একটা ভাবনা যে তার মাথায় এসেছে, এটা ভেবে নিজের প্রতি তার ঘৃণা হচ্ছিল। এই পরিস্থিতিতে টেনশনে মাথা ঘুরছিল প্রত্যুষের। এরকম হলেই তার সিগারেট খেতে ইচ্ছে করে। রূপসা যখন তাকে বলে, আর 1 বছর পরে যে আমার মাস্টার্স কমপ্লিট হচ্ছে, আর কিভাবে সম্বন্ধ দেখা ঠেকিয়ে রাখবো বলতে পারো? কতজনকে কি অজুহাত দেখিয়ে রিজেক্ট করব আমি? তখন প্রত্যুষ বলে, তাহলে ভুলে যাও আমাকে। কিন্তু কথাটা বলেই কেমন একটা অসহায়তা কাজ করে প্রত্যুষের মধ্যে। মনে হয় সিগারেটের ধোঁয়া দিয়েই আজ সে তার পেট ভর্তি করবে। রূপসার হাত ধরে একদিন শুধু তার হাতে চুমু খেয়েছিল প্রত্যুষ। প্রত্যুষ সেদিন সন্ধ্যায় হাঁটতে হাঁটতে রূপসার হাত ধরে বলেছিল, আমার এক বন্ধু কাছেই ফ্ল্যাট কিনেছে, ছোট ফ্ল্যাট, স্কুলের বন্ধু। এখানে মামার বাড়ি থেকে লেখাপড়া করেছে।
বেলুড়ের একটা কারখানায় চাকরি পেয়েছে। আজ বাজার করার সময় হঠাৎ দেখা হয়ে গেল ওর সাথে। বারবার করে আসতে বলছিল, আজ তো রবিবার, বাড়িতেই থাকবে। রূপসা সেদিন শাড়ি পরে এসেছিল, যদিও শাড়ি সচরাচর পরে না রূপসা। সেদিন সিল্কের শাড়ি আর কপালে ছোট টিপ পরেছিল। বৈশাখের ঝোড়ো হাওয়ায় রূপসার শাড়ি এলোমেলো হয়ে যাচ্ছিল, কখনো লেপ্টে যাচ্ছিল রূপসার শরীরে, তো কখনো আবার অরুণ তুবড়ির মতো এসে ছুঁয়ে দিচ্ছিল প্রত্যুষকে। রূপসার গায়ের সুগন্ধির ঘ্রাণ নিচ্ছিল প্রত্যুষ। হঠাৎ তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। রূপসাকে বলল, চলো বন্ধুর ফ্ল্যাটে গিয়ে ওর সাথে তোমার আলাপ করিয়ে দিই। তোমার বন্ধুর সাথে আমি আলাপ করে কি করব? তুমি কি আমার কথা কিছু বলেছ তোমার বন্ধুকে? আরে বলবো আবার কি, তুমি তো চেনো ওকে, ও তো সন্তোষ। আরে সন্তোষকে মনে নেই তোমার? তোমায় যেদিন প্রথম সেই আম ছুঁড়ে মেরেছিলাম, সন্তোষ তো আমার সাথেই ছিল। মনে পড়তেই হেসে ফেলেছিল রূপসা। ও বাবা, ওই ছেলেটা? না না বাবা, ওর বাড়িতে আমি যাব না। আবার কি একটা কথার সূত্র ধরে আমাকে 5 কথা শুনিয়ে দেবে? কাঁচা আম রূপসার গায়ে ছুঁড়ে মেরেছিল প্রত্যুষ। তখন প্রত্যুষ 12-এ পড়ে আর রূপসার ক্লাস 10। স্কুলে যাতায়াতের পথে প্রায় রূপসাকে দেখত প্রত্যুষ। এতগুলো মেয়ের মাঝখানে কেন যে প্রত্যুষের শুধু রূপসাকেই ভালো লেগেছিল সে কথা প্রত্যুষ নিজেও জানে না। রূপসার মাই তাকে স্কুলে পৌঁছতে আসতো। সবে সবেই একা আসার ছাড়পত্র পেয়েছিল রূপসা। প্রত্যুষ দেখত মায়ের সাথে যখন রূপসা আসতো তখনও সারা রাস্তা বকবক করতে করতে আসতো। তারপর যখন একা আসা শুরু করলো তখনও বন্ধুদের সাথে অনর্গল কথা বলে যেত। এরকম বকবকানি মেয়ের প্রত্যুষের খুব পছন্দ। যদিও প্রত্যুষ জানে যারা বেশি কথা বলে তাদের মধ্যে তেমন রহস্য থাকে না। সে না থাকুক, দিদির কাছে প্রত্যুষ শুনেছে মেয়েরা ছেলেদের তুলনায় অনেক বেশি কথা বলে বলেই নাকি মেয়েদের মনে কোনো প্যাঁচ ঘোচ নেই। সেজন্যই নাকি মেয়েরা ছেলেদের তুলনায় অনেক বেশি সহজ সরল। প্রত্যুষ তখন দিদিকে বলেছিল বটে, কেবল নিজের দিকে ঝোল টেনে টেনে কথা। তবু কথাটা কেন জানি বেশ মনে ধরেছিল প্রত্যুষের। সেই থেকে সে একরকম অনস্থির করেই ফেলেছিল, বিয়ে করতে হলে চুপচাপ শান্তশিষ্ট মেয়ে নয়, এরকম একটা মাথা ধরিয়ে দেওয়া বকম বায়ে বোমবেটে মেয়ের সাথেই সে সংসার করবে। অন্য কোনো মেয়ে হলে হয়তো প্রত্যুষের দিকে ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে রাস্তা বদলে ফেলত, কিন্তু রূপসা সেসবের ধার দিয়েই গেল না। কাঁচা আম ছুঁড়ে মারতেই তেড়ে মেরে ঝগড়া করতে এসেছিল। কি হলো এটা? আজই আমি তোমাদের স্কুলে গিয়ে তোমার নামে হেড স্যারের কাছে কমপ্লেন করে আসব। সাহস থাকলে নিজের নাম বলো, না বললেও অসুবিধে নেই, তোমার মুখ দেখেই আইডেন্টিফাই করতে পারবো। প্রত্যুষ কিছু বলার আগে সন্তোষ বলেছিল, ওর নাম প্রত্যুষ, কিন্তু ওর সম্পর্কে তোমার অভিযোগটা কি শুনি? বাহ, এইমাত্র ও কাঁচা আম ছুঁড়ে মারলো আমাকে, আবার জিজ্ঞাসা করছো কি করেছে? তোমরা তো দারুণ সাংঘাতিক। মোটেই না, আমরা খুব ভালো ছেলে, একটু পরোপকারী, এই যা। আজকাল তো যেচে উপকার করলেই দোষ হয়ে যায়। তার মানেটা তো যাকে বলে জলবৎ তরলং। তুমি আর তোমার বন্ধুরা মিলে কাল লাফিয়ে লাফিয়ে আম পাড়ার 1000 চেষ্টা করেও নাগাল পাওনি। পরিশ্রমটাই সার হয়েছিল, তাই এটা ছুঁড়ে দিয়ে তোমাকে উপহার দিলাম। যদি চাও আরও কয়েকখানা দেব। এই গরমে বাড়িতে গিয়ে কাঁচা আম পোড়ার শরবত বানিয়ে খেও। রূপসার বন্ধুরা একটু দূরেই দাঁড়িয়েছিল। একজন জ্ঞানদায়িনী বললেন, চলে আয় রূপু, এসব ফালতু ছেলেদের সঙ্গে যত কথা বলবি খামোখা সময় নষ্ট হবে। রূপসার মুখ তখন রাগে লাল হয়ে উঠেছিল। রাস্তা থেকে একটা ঢিল কুড়িয়ে নিয়ে রূপসা বলেছিল, আমি এটা দেখাবো হেড স্যারকে, বলবো আমাকে তোমরা ঢিল ছুঁড়ে মেরেছ। এইবার প্রত্যুষ ভয় পেয়েছিল। নিজেকে বাঁচানোর চেষ্টা করে সবটুকু মানসিক শক্তি জড়ো করে বলেছিল, তুমি তো খুব মিথ্যেবাদী মেয়ে, তোমার তো এক্ষুনি গাছের কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত। গাছের কাছে তো তোমার ক্ষমা চাওয়া উচিত না। আমি আবার এমন কি দোষ করলাম? একজনকে তার হাতে গাছের ফল না দিয়ে ছুঁড়ে মেরেছি, এই তো। কিন্তু তুমি তো ওই ছোট্ট ফলটাকে ঢিল বানিয়ে দিয়ে গাছের ফলকে অপমান করলে। প্রত্যুষের বলার ভঙ্গি দেখে নিমেষে রূপসার রাগ গলে জল হয়ে গিয়েছিল। হাসতে হাসতে বলেছিল, তুমি তো বেশ ওস্তাদ ছেলে, খুব যুক্তি দিয়ে কথা বলতে পারো তো। হাইকোর্টের উকিলের মেয়েকেই একেবারে পরাস্ত করে ছাড়লে। এরপরে প্রত্যুষের সাথে রূপসার ভাব হয়ে গিয়েছিল। প্রত্যুষ বলেছিল, আমায় কথা দেবে রূপসা, তুমি কখনো আমার মনে কষ্ট দেবে না। রূপসা গম্ভীর হয়ে বলেছিল, এত কঠিন প্রতিশ্রুতি করতে হবে আমায়? তাহলে তোমাকেও আমায় একটা কথা দিতে হবে। প্রত্যুষের প্রায়ই মনে হয়
জড়িয়ে ধরে রূপসার বুকের খাজে মুখ ডুবিয়ে সবটুকু ঘ্রাণ সে শুষে নেয়। কিন্তু রূপসাকে কথা দিয়েছে প্রত্যুষ, বিয়ের আগে সে রূপসার শরীর স্পর্শ করবে না। প্রত্যুষের কেবলই মনে হয় আদৌ কোনোদিন সে রূপসার গায়ের গন্ধ মেখে নিজেকে পবিত্র করতে পারবে তো। রূপসাকে নিয়ে সন্তোষের ফ্ল্যাটে যেতেই সন্তোষ বলল, তোরা বসে কথা বল, আমি বরং কয়েকটা সিঙাড়া আর চা কিনে নিয়ে আসি। রূপসা বলেছিল, অনেকদিন দেখা সাক্ষাৎ নেই, আপনার সাথেই তো কথা বলতে এলাম, আর আপনি বেরিয়ে যাবেন। চা আমি খাই না, আর আমি একটু ফিগার মেনটেন করি বলে সিঙাড়া তেলে ভাজা তেমন পছন্দ করি না। আজ দুপুরে পেট ভরে মাংস ভাত খেয়েছি, সেটাই তো হজম হয়নি এখনো। ও তাই? কিন্তু আই অ্যাম এক্সট্রিমলি সরি ম্যাডাম, বেরোতে আমাকে হবেই। ঘরে চাল ডাল প্রায় শেষ, ফোনটাও রিচার্জ করা দরকার। এখন না বেরোলেই একদম হবে না। সন্তোষ কেন বেরিয়ে যেতে চাইছে সেটা বুঝতে প্রত্যুষের একটু অসুবিধা হচ্ছিল না। সন্তোষ আসলে চাইছিল ফাঁকা ফ্ল্যাটে প্রত্যুষকে তার প্রেমিকার সাথে একান্তে সময় কাটানোর একটা সুযোগ করে দিতে। সন্তোষ বেরিয়ে যাবার পর প্রত্যুষ রূপসার হাত দুটো ধরে নিজের লোভী চোখ দুটোকে আড়াল করেছিল। নিঃশব্দে ঠোঁট ছুঁয়েছিল রূপসার হাতের তালুতে। এর বেশি কিছুতেই সে এগোতে পারেনি। টিভি চালিয়ে একটা হিন্দি গানের সুরে প্রেমিক প্রেমিকার উদ্দাম নৃত্যের ছন্দে একাত্ম হবার চেষ্টা করেছিল। কিছুক্ষণ পর সন্তোষ হন্তদন্ত হয়ে তার ফ্ল্যাটে ঢুকে প্রত্যুষকে কিচেনের দিকে টেনে নিয়ে গিয়ে ফিসফিস করে বলেছিল, কত দূর এগোলে বস? আমার বিছানাটা ঠিকঠাক আছে তো? সব কিছু আগের মতোই আছে, কারণ আমি যে রূপুকে কথা দিয়েছি, বিয়ের আগে আমি ওকে। কথা শেষ হবার আগে রূপসা টিভির সামনে সোফার ওপর বসে চেঁচিয়ে উঠেছিল, কি গো, কথা শেষ হলো তোমাদের? এখানে আসার আগে আমাকে যে কথা দিয়েছিলে প্রত্যুষ, রাত 8টা বাজার আগেই তুমি আমাকে বাড়ির কাছে পৌঁছে দেবে, সেটা খেয়াল আছে তো? প্রত্যুষ ঠিক করলো দিদিকে ফোন করে বলবে বাবা গুরুতর অসুস্থ। বাবার মৃত্যু সংবাদটা সে এখনই বাড়িতে জানাবে না। হাসপাতালের সব কাজকর্ম মিটিয়ে একেবারে বাবাকে নিয়ে বাড়ি ঢুকবে। পকেট থেকে রুমাল বের করে সেটাকে নিজের শুকনো চোখে বুলিয়ে নিল প্রত্যুষ। ঘাড় ফিরিয়ে দেখল সুধীর বাবু তার পাশে এসে দাঁড়িয়েছেন। আপনি কি বাড়িতে কিছু জানিয়েছেন? প্রত্যুষ বলল, না, ভাবছি বলবো, বাবা গরমে একটু অসুস্থ হয়ে পড়েছেন। কাল সকালে একেবারে। সেই ভালো, একেবারে বডি নিয়ে। সুধীর বাবু প্রত্যুষের কাঁধে হাত রাখলেন। প্রত্যুষের হঠাৎ খুব গা গুলিয়ে উঠল। মনে হলো একটা টক জল তার গলা ফুঁড়ে বেরিয়ে আসতে চাইছে। প্রত্যুষ বাথরুমের দিকে চলে গেল। হাতে মুখে জল দেবার পর প্রত্যুষ একটু শান্ত হলো। লোকটা বাবাকে তখন বডি বলল। প্রত্যুষের মনে হয়েছিল লোকটার মুখে একটা ঘুষি মেরে ওর নাক চোখ সব ফাটিয়ে দেয়, কিন্তু এখন আর সেটা মনে হচ্ছে না। লোকটা তো ভুল কিছু বলেনি, বাবা তো সত্যি এখন বডি হয়ে গেছে। দিদিকে ফোন করে কথাটা বলতেই দিদি হাউমাউ করে উঠল। কি বলছিস ভাই? বাবা অসুস্থ, হাসপাতালে ভর্তি, আর তুই কি না বলছিস আমরা এখন ভাত খেয়ে নিশ্চিন্তে ঘুমোতে যাব? বাবা কি তোর একার? এবার প্রত্যুষের খুব কান্না পাচ্ছিল। বাবা বোধহয় তার চেয়ে দিদিকে অনেক বেশি ভালোবাসত। প্রত্যুষ তখন ক্লাস 9-এ পড়ে। বাবাকে একটা স্পোর্টস শ্যু কিনে দিতে বলেছিল প্রত্যুষ। বাবা রাজিও হয়েছিলেন, শুধু বলেছিলেন এখন একদম হাত খালি, আর কটা দিন পরে নতুন মাস পড়বে, তখন তোমায় নতুন জুতো কিনে দেবক্ষণ। অথচ পরের দিনই দিদি যেই এসে বলেছিল, বাবা সরস্বতী পুজোয় এবার একটা নতুন বাসন্তী রঙের শাড়ি কিনে দেবে, স্কুলে পড়ে যাব। বাবা তখন কোনো দ্বিরুক্তি না করে সঙ্গে সঙ্গে বলেছিলেন, অবশ্যই এনে দেব মা। প্রত্যুষের তখন খুব হিংসে হয়েছিল। দিদিকে বলেছিল, কেন বাবার ওপর চাপ দিচ্ছিস তুই? বাবা এত টাকা কোথায় পাবে? বাবা নিশ্চয়ই শ্যামলদার দোকান থেকে ইনস্টলমেন্টে শাড়ি কিনবে। এক্সট্রা একটা বোঝা চাপালি তো তুই বাবার ঘাড়ে। তোর কি হলুদ রঙের কোনো শাড়ি নেই? তোর না থাকলে কাকিমার কাছ থেকে নিয়ে পড়। এই তো কদিন আগে কাকু একটা হলুদ রঙের শাড়ি নিয়ে এসেছে। দিদি বলেছিল, ইস, কাকিমা ওটা বাড়িতে কতবার পরেছে বলতো? নতুন শাড়ি পরে না গেলে বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করবে না? তবে এটা তুই ঠিক বলেছিস, বাবার ওপর খুব চাপ হয়ে যাবে। বলেই বাবাকে নিষেধ করতে দিদি ছুটেছিল বাবার কাছে। কিন্তু বাবা বলেছিলেন, সে কথা বললে কি হয় মা? তুমি যখন একবার মুখ ফুটে আমার কাছে চেয়েছো আর আমি তোমায় কথা দিয়েছি, তখন শাড়িটা আমাকে আনতে হবেই। বাবা দিদিকে জড়িয়ে ধরেছিল। তুমি আমায় এত ভালোবাসো বাবা? বাবা এতটাই ভালোবাসতেন দিদিকে, মাছের মুড়ো দুধের স্বর বাবা তুলে দিতেন দিদির পাতে। বলতেন,
মেয়ে মানুষ হয়ে জন্মেছে, কে জানে কোথায় গিয়ে পড়বে, সেখানে তার সুখ সুবিধের কথা ভাবার মানুষ থাকবে কিনা। যতদিন বাপের কাছে আছে সে কটা দিন হাসি মুখে একটু ভোগে সুখে থাকুক। প্রত্যুষ ফোনে দিদির কান্নার শব্দ শুনতে পেল। দিদিকে সান্ত্বনা দেবার কোনো চেষ্টা প্রত্যুষ করল না, শুধু কোমল স্বরে বলল, দেখ দিদি, আমি বাইরেটা সামলাচ্ছি, ভগবানকে ডাক, সব ঠিক হয়ে যাবে। এখানে আমার সাথে বাবার দুজন সহকর্মী আছেন, তোর দায়িত্ব হলো বাড়িতে মা আর কাকিমাকে সামলে রাখা। এটা কিন্তু আরও বেশি কঠিন দায়িত্ব। দিদি কান্না থামিয়ে চাপা গলায় বলল, ঠিক আছে, আমি এখন রাখছি, কাকিমা আসছে। ফোন ডিসকানেক্ট হবার পূর্ব মুহূর্তে কাকিমার গলা পেল প্রত্যুষ। এই মনা, কি হয়েছে রে? ফোন কেটে গেল। বাবা কাকিমাকে অত্যন্ত স্নেহ করতেন। কাকু যখন খুব রেগে গিয়ে কাকিমার ওপর আস্ফালন করতেন, তখন বাবা কাকুকে বলতেন, কি হচ্ছে কি শুভ, মনে রাখিস আমি এখনও বেঁচে আছি। দুবার মিসক্যারেজ হয়েছিল কাকিমার। প্রত্যুষ তখন বেশ ছোট, ভাষা ভাষা কথাগুলো কানে এসেছিল। প্রথমবার বোধহয় বাথরুমে কাপড় কাচার সময় মাথা ঘুরে গিয়েছিল কাকিমার। মা বলেছিল কাকিমাকে, তুই রেখে দে পুষ্প, আমি কেচে দেবক্ষণ। কাকিমা কিছুতেই শোনেনি, বলেছিল, তুমি আর কত করবে দিদি, তাছাড়া তোমার বাচ্চা হবার আগে তুমিও তো এসব কাজ করতে, তাই না? আমি আর কোথায় করতাম বল? তাহলে কে করতো? সব জামা কাপড় তোর দাদাই কাচত। তার নিজেরটুকু শুধু নয়, আমার সায়া ব্লাউজটাও উনি নিজের হাতে কেচে দিতেন। ভোর 4টের সময় ঘুম থেকে উঠে কাপড় কাচা, মশলা করা সব করে দিয়ে তবে অফিস বেরোতেন। শাশুড়ি যতই বাধা দিক না কেন, তোর দাদা সেসব কানেও তুলতেন না। বলতেন, মা 2 দিন পর চলে যাবেন, কিন্তু নিজের সংসার স্ত্রীকে যদি আমি না দেখি তাহলে কে দেখবে শুনি? কাকিমা অবাক হয়ে শুনতেন মায়ের কথা, কারণ কাকু ছিল একেবারে আলাদা। কাকিমার জামা কাপড় কেচে দেওয়া তো দূরের কথা, নিজের জামা কাপড় পর্যন্ত কাকু কাকিমাকে দিয়ে কাচাতেন। দ্বিতীয় দুর্ঘটনাটা ঘটেছিল কাকুর চেঁচামেচিতে। কাকু অফিস বেরোনোর আগে রুমাল নিতে ভুলে গিয়েছিলেন। কাকু তখন দরজার বাইরে দাঁড়িয়ে অস্থির হয়ে পড়েছিলেন। কতবার বলেছি, অফিস বেরোনোর আগে রুমাল, মানিব্যাগ এসব আমার হাতের কাছে রেখে দেবে। একটা কাজও ঠিকমতো করতে পারো না তুমি? বলি আর কতক্ষণ দরজার বাইরে হাপিত্তেশ করে দাঁড়িয়ে থাকতে হবে আমাকে? তাড়াহুড়ো করে আসতে গিয়ে কাকিমা পায়ে শাড়ি আটকে পড়ে গিয়েছিলেন। সেদিন আর কাকুর অফিসে যাওয়া হয়নি। বাবা খানিক আগে বেরিয়েছিলেন। ফিরে আসতে হয়েছিল তাকেও। পাড়ার মন্টুদা ছুটতে ছুটতে গিয়ে বাবাকে খবর দিয়েছিল। হাসপাতালে ডাক্তারবাবু বলেছিলেন, কাকিমা আর কোনোদিন মা হতে পারবে না। কিন্তু ডাক্তারবাবুর কথাটা বোধহয় সবটুকু সত্যি নয়। কাকিমা যে প্রত্যুষের মা হয়ে উঠেছিল। কাকিমা যখন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিল, তখন প্রত্যুষের বয়স মাত্র 2 বছর, দিদির তখন 4। 2টো বাচ্চা সামলাতে গিয়ে প্রত্যুষের মা ভয়ানক হিমশিম খেতেন। তাই প্রত্যুষ কাকিমার কাছেই বেশিরভাগ সময় থাকত। কাকিমাই তাকে ভাত মেখে মাছ বেছে খাইয়ে দিত। মাছের বড় পেটিটা খেতে কাকা খুব ভালোবাসতেন। কাকিমা প্রায় সেই পেটি কেটে 2 ভাগ করে প্রত্যুষের ভাতের তলায় লুকিয়ে রাখত। কাকু অন্যমনস্কভাবে মাথা নেড়ে বলতেন, শঙ্করকে বললাম পেটির দিকে মাছটা বড় বড় করে কাটতে, কি যে করে সব শালা হারামজাদা। কাকু এভাবেই মুখ খারাপ করে কথা বলতেন। প্রত্যুষ অবাক হয়ে কাকুকে দেখত। তার বাবার কাকু যেন 2 পৃথিবী। বাবা ছিলেন নিজের ভোগ সুখ আর স্বার্থ সম্পর্কে একেবারে উদাসীন। কাকু নিজের ভাগ থেকে কানাকড়িও ছাড়তে চাইতেন না। কাকু কাকিমা বেড়াতে বেরোলেও কচি ছানার মতো কাকিমা লেজ ধরে বেরোতো প্রত্যুষ। কাকুর প্রমোশন হতে বাবা বলেছিলেন, পুষ্পকে পিসি চন্দ্র জুয়েলার্সে নিয়ে যা। তোর বৌদি বলছিল পুষ্প তাকে বলেছে ওই দোকান থেকে সোনা কেনার তার অনেক দিনের শখ। বাবা সরে যেতেই কাকু গজগজ করে উঠেছিলেন। ছিল তো দাদাদের আশ্রিত। 5 বছর না হতেই বাপকে খেয়ে বসে আছেন। একটা সন্তানের মুখ আজ পর্যন্ত আমায় দেখাতে পারল না। ওই মুখে শখ আহ্লাদের কথা উচ্চারণ করতে লজ্জাও করে না। কাকিমা 8 বছরের প্রত্যুষকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠেছিলেন। ঠিক বলেছ তুমি, দাদার কথা বাদ দাও, আমার কিছু চাই না। কাকু বাবার কথা ফেলতে পারতেন না। চোখ পিটপিট করে বলেছিল, ঠিক আছে ঠিক আছে, আর নাকে কাটতে হবে না। দোকানে গিয়ে ছোট্ট একটা কানের দুল কাকিমাকে কিনে দিয়ে নমনম করে অগ্রজের অনুরোধ রেখেছিলেন কাকু। কিন্তু প্রত্যুষ দেখেছে কাকিমা ঠায় তাকিয়েছিলেন একটা চকচকে চেনের দিকে। কাকু যখন কাউন্টারে গিয়ে বিল মেটাচ্ছিলেন, প্রত্যুষ তখন কাকিমার হাত ধরে টেনেছিল। কাকিমা সোনার চেনের দিক থেকে চোখ সরিয়ে প্রত্যুষের কানের কাছে মাথা নিচু করে ফিসফিস করে বলেছিল, কিছু বলবি বাবু? প্রত্যুষ গম্ভীরভাবে বলেছিল, হ্যাঁ কাকিমা। কী রে,
আমি যখন বড় হব কাকিমা, অনেক টাকা রোজগার করব, তখন। প্রত্যুষ কথা শেষ করতে পারেনি, তার আগেই কাকু ফিরে এসেছিল। কর্কশ স্বরে বলেছিল, চলো চলো, বাড়ি ফিরতে হবে তো। বাবার নিথর দেহটা নিয়ে যখন প্রত্যুষ বাড়ি ফিরেছিল, তখন বাড়িতে সবাই তাকে দেখে বিস্ময়ে স্তম্ভিত হয়ে গিয়েছিল। ঠাস করে একটা চড় মেরে দিদি বলেছিল, মিথ্যেবাদী, ছি ছি, যতবার তোকে ফোন করেছি বলেছিস এই তো এক্ষুনি বাবাকে নিয়ে ফিরবো আমি, তোকে দেখেই তো ঘেন্না লাগছে আমার। দিদি হয়তো তাকে আরও মারত, যদি না কাকিমা এসে তাকে টেনে নিয়ে যেতেন। প্রত্যুষের মনে হচ্ছিল তার যেন পা নাড়ানোর ক্ষমতাই নেই। প্রত্যুষ চাইছিল দিদি আজ তাকে মারতে মারতে মেরেই ফেলুক। বাবা ছাড়া এই পৃথিবীটা যে কতটা নিষ্ঠুর প্রত্যুষ জানে সে কথা। বিরাট বটগাছের ছায়াটা আজ সরে গেছে তাদের মাথার ওপর থেকে। মাঝ সমুদ্রে আঁকড়ে ধরার জন্য কয়েকটা মাত্র টিউশনি কি বেঁচে থাকার অবলম্বন হতে পারে? মা কতটা কষ্ট পেয়েছিলেন প্রত্যুষ আন্দাজ করতে পারেনি। মা বসেছিল নিথর হয়ে। বাবাকে দাহ করে ফিরে আসার পরও মাকে একইভাবে বসে থাকতে দেখে প্রত্যুষ বলেছিল, একটু কাঁদবে মা? মা বলেছিলেন, কাঁদছি তো বাবা, তোরা দেখতে পাচ্ছিস না, বুকের ভেতর কি যেন একটা জমাট বেঁধে আছে জানিস। মনে হয় ভয়। বিশ্বাস করার মতো এ জীবনে যে আর একটা মানুষও আমার থাকলো না। প্রত্যুষ বলল, তুমি আমাকে ভুল বুঝো না মা, দিদির মতো। তখন ওই কথাটা ছাড়া আর যে কিছু আমার মাথাতেই আসেনি। কাকিমাকে দেখে সেদিন মনে হচ্ছিল তিনি যেন আজ আবার নতুন করে পিতৃহীন হলেন। অসহায়ের মতো প্রত্যুষের মুখের দিকে তাকিয়ে কি যেন খুঁজছিলেন। কাকু মারা যাবার পর প্রত্যুষ বলেছিল, ভয় পেও না কাকিমা, তোমার ছেলে আছে। আজ আরেকবার এই কথাটা বলবে কিনা ঠিক করতে না পেরে প্রত্যুষ বোবার মতো বসে রইল। সময়ের সাথে সাথে শোক স্তিমিত হয়, জীবনের দাবি নিয়ে এগিয়ে যায় মানুষ। মানসিক স্থিতি ফিরে আসে ঠিকই, কিন্তু তবু কোথায় যেন একটা তাল কেটে যায়। বছর দেড়েক পর দিদির বিয়ের দিন এই কথাটা বারবার প্রত্যুষকে আঘাত করেছিল। দিদির বিয়ের গয়না বাবা আগেই সব গুছিয়ে রেখে গিয়েছিলেন, এমনকি বিয়ের বেনারসি, বরের কাশ্মীরি শাল, আংটি, বোতাম সব কিছুই প্রস্তুত ছিল। মা বলেছিলেন, বেশি টাকা পয়সা নষ্ট করিস না বাবু, ওই টাকার সুদে তো আমাদের চলতে হবে। বাবার অফিস থেকে পাওনা টাকার প্রায় সবটাই প্রত্যুষ মায়ের নামে ফিক্সড ডিপোজিট করে দিয়েছিল। অল্প কিছু টাকা বিয়ের জন্য সরিয়ে রেখেছিল প্রত্যুষ। মা তেমনটাই বলেছিলেন, শুধু বরযাত্রীদের ভালো করে খাওয়ালেই তো হলো। কিন্তু কাকিমা কিছুতেই শোনেননি। জোর করে নিজের একটা ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে প্রত্যুষের হাতে 1 লাখ টাকা দিয়েছিলেন। বলেছিলেন, বাবাকে তো বড় হয়ে দেখিনি বাবু, বাবার স্নেহ ভালোবাসা যে কেমন হয় তা বোধহয় ওই মানুষটার থেকেই জেনেছিলাম। মেয়ের বিয়ে নিয়ে দাদার মনে অনেক স্বপ্ন ছিল রে, তুই আর অমত করিস না, জাঁকজমক করেই তুই মনার বিয়েটা দে। দিদির ফুলসজ্জার তত্ত্ব দেখে মায়ের সন্দেহ হলো। চোয়াল শক্ত করে প্রত্যুষকে বলল, কী রে, তোকে যে বলেছিলাম বেশি আয়োজন করার দরকার নেই, উনি আজ নেই বলে সংসারে আমার কথার কি কোনো গুরুত্ব নেই? কাকিমা এসে প্রত্যুষকে তখন বাঁচিয়ে দিয়েছিল। কি যে বলো দিদি, এই সংসারে তোমার কথাই হলো শেষ কথা, কিন্তু দাদা তো ওই নামেই চলে গেছেন। আসলে তো তিনি যাননি আমাদের ছেড়ে, তাই মনার বিয়ে নিয়ে দাদার যে স্বপ্ন ছিল তিনি নিজেই দুম করে তার ব্যবস্থা করে ফেললেন। প্রত্যুষের মা বলেছিলেন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে ছোট? তোর দাদা যে আর নেই, এই কঠিন বাস্তবটা বোঝার চেষ্টা কর। কাকিমা বললেন, তিনি আছেন গো দিদি, তিনি আছেন। এই সংসারের সবটুকু দায়িত্ব পালন না করা পর্যন্ত তিনি যাবেন কোথায়? না, এটা ঠিক, তিনি সশরীরে হাঁকডাক করে ঘন্টায় ঘন্টায় চা দাও বলে আমাদের ব্যতিব্যস্ত করছেন না। কিন্তু তার আশীর্বাদ না থাকলে মনার বিয়ের ঠিক মুখে মুখে প্রত্যুষ লটারি পেত, তুমিই বলো। মায়ের চোখে অবিশ্বাসের দৃষ্টি। বিড়বিড় করে বললেন, লটারি পেয়েছিস তুই? কই, আমাকে কিছু বলিসনি তো? প্রত্যুষের বুকের ভেতর কি যেন একটা ঝনঝন শব্দ করে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ছে। মায়ের চোখের ধারালো দৃষ্টির হাত থেকে পালাতে চাইছিল প্রত্যুষ। মায়ের আর দিদির বিশ্বাস তো অনেকদিন আগেই হারিয়েছে প্রত্যুষ। এটা কি সুদূর ভবিষ্যতে কাকিমার কাছে করা কোনো প্রতিশ্রুতিভঙ্গের শব্দ পেল প্রত্যুষ? কাকিমা টাকাটা দেবার সময় প্রত্যুষে যে কথা দিয়েছে, এই টাকা প্রত্যুষ ঠিক একদিন ফিরিয়ে দেবে কাকিমাকে, ঠিক দেবে, চাকরি পেলেই দেবে। কিন্তু চাকরি কি হাতের মোয়া?
নাকি সত্যি লটারি পাবার মতোই বাবাই কোনো অলৌকিক কৌশলে প্রত্যুষের চাকরির ব্যবস্থা করবেন? প্রত্যুষ প্রাণপণে জেনারেল নলেজ মুখস্থ করে আর ভাবে, সত্যি কি কোনোদিন চাকরি পাবে সে, নাকি এই বই মুখস্থ করতে করতেই পাগল হয়ে যাবে বঙ্কুদার মতো। বঙ্কুদা ছিল ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু তবু কিছুতেই একটাও পরীক্ষায় পাশ করতে পারল না। বঙ্কুদা এখন রাস্তায় ওত পেতে বসে থাকে। পথ চলতি কোনো মানুষ দেখলে জিজ্ঞাসা করে, সচিন তেন্ডুলকার লন্ডনে গিয়ে কোন ক্লাবের হয়ে ক্রিকেট খেলেছিলেন, অথবা বার্নার্ড শয়ের কোনো লেখা নিয়ে খুলে বসে তার জ্ঞান ভাণ্ডার, কিংবা নালন্দা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, কে আবিষ্কার করেছিলেন দুধের জল মাপার যন্ত্র। বঙ্কুদার পাশ দিয়ে একদিন হেঁটে যাচ্ছিল প্রত্যুষ। তার হাত ধরা ছিল রূপসার হাতে। মুখে থুতু তুলে অদ্ভুত ভঙ্গি করে হাসছিল বঙ্কুদা। রূপসা কেঁপে উঠতেই প্রত্যুষ বলেছিল, আরে ছাড়ো তো, পাগলে কি না বলে। মুখে একথা বলেছিল বটে, কিন্তু ভেতরে ভেতরে প্রত্যুষ নিজেও একটা কাঁপুনি টের পেয়েছিল। রূপসার বাবা এখন আর কোর্টের সওয়াল করতে যান না। রূপসার বাবা এখন প্রায় সময় বিছানায় শুয়ে থাকেন। কথা বললেও কিছু বোঝা যায় না। প্রত্যুষ দেখতে গিয়েছিল একদিন। বিছানায় শোয়া এককালের সেই রাশভারী মানুষটাকে কেমন যেন অচেনা লাগে প্রত্যুষের। রূপসার বাবা রুদ্রদাসের হাত ধরে প্রত্যুষ কথা দিয়েছিল, চিন্তা করবেন না কাকাবাবু, রূপসার সব দায়িত্ব আমার। কথাটা বলেই তার মাথা ঝিমঝিম করছিল। এখন ঘুরতে বেরোলে তারা যখন রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খায়, তখন অধিকাংশ দিনই ফুচকাওয়ালাকে সেই দাম মেটায় রূপসা। রূপসার বাবা সম্বন্ধ দেখেছিলেন অনেক, কিন্তু কোনো না কোনো ছুতো করে রূপসা প্রত্যেকেই নাকচ করেছে। গঙ্গার ধারে বসে রূপসার উড়ে আসা চুলের গুচ্ছ তার কানের পাশে গুজে দিতে দিতে প্রত্যুষ বলেছিল, আমাকে দেওয়া কথা রাখতে গিয়ে তুমি কিন্তু ফেঁসে গেলে রূপসা। রূপসার হাসি আজও তানপুরার মতোই মধুর সুরে বাজে। রূপসা হাসতে হাসতে বলে, সে আর বলতে, কত ভালো বিয়ে হতে পারতো আমার বলো তো। কোনো কলেজের প্রফেসর, ব্যাংকের ম্যানেজার, নিদেন পক্ষে কোনো জজ সাহেবের সাথে বিয়ে হতেই পারতো আমার। প্রত্যুষের বুকের বাঁ পাশে অভিমান জমাট বাঁধে। শুকনো জিভ মুখে লালা দিয়ে ভেজানোর চেষ্টা করে বলে, হ্যাঁ, তোমার মা বলছিলেন তো কত ভালো ভালো সম্বন্ধ এনেছিলেন তোমার বাবা। গুঁড়ো মশলার এক প্রখ্যাত ব্যবসায়ীর বাড়ি থেকেও তার ছেলের জন্য তোমার সম্বন্ধ এসেছিল। রূপসা মুখ বিকৃত করে বলেছিল, ছি, তুমি বুঝি সেই মানুষদের কথা বলছো? হ্যাঁ, সেখানে বিয়ে হলে আজ তুমি মহারানী হয়ে জীবন কাটাতে। ওই নাচের স্কুলে গিয়ে তোমাকে নাচ শেখাতে হতো না। রূপসার মুখ মলিন হয়ে গিয়েছিল। আমাকে এতদিনে তুমি এই চিনেছ প্রত্যুষ? নাচ হলো আমার জীবনের প্রথম প্যাশন। যে লোকটা আমাকে নাচ ছেড়ে দিতে বলেছিল, তুমি মনে করো সেই লোকটাকে বিয়ে করে আমি সুখী হতাম? প্রত্যুষ যখনই আয়নায় নিজের মুখ দেখে, তখনই তার মনে হয় সেও তো আর পাঁচজনের মতোই। এই তো কদিন আগে যখন সে রেস্টুরেন্টে খেতে গিয়েছিল রূপসার সাথে, তখন তার পকেটে মাত্র 20 টাকা ছিল। রূপসা কাটলেট আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করতেই তার জিভে জল আসছিল লোভীর মতো, অথচ বিল মেটানোর ক্ষমতা তো তার ছিল না। তবু রূপসা তাকে প্রায়ই বলে, তাকে যারা দেখতে এসেছিল তাদের সবার মুখেই নাকি রূপসা লোভ আর লালসার লাল লাল ছোপ দেখেছিল। এসব কি রূপসার মন রাখা কথা? প্রত্যুষের সাথে সংসার করার কথা দিয়েছিল বলেই রূপসা তার কোনো দোষ দেখেও দেখতে পায় না। তবে রূপসাও একদিন প্রত্যুষকে মিথ্যেবাদী বলেছিল। রূপসার কাঁধে মাথা রেখে প্রায়ই বসে প্রত্যুষ, কি সুন্দর মিষ্টি একটা গন্ধ পায়। সেই সুন্দর ভালো লাগার মুহূর্তে রূপসা তাকে জিজ্ঞেস করেছিল, আমাকে এমনি করে তুমি চিরদিন ভালোবাসবে তো? প্রত্যুষ তার গলার স্বরে ভালো লাগা মাখিয়ে বলেছিল, বাসবো। তখনই রূপসা এক ঝটকায় সরিয়ে দিয়েছিল তাকে, বলেছিল, মিথ্যে কথা। প্রত্যুষ আহত হয়েছিল। আমি যে মিথ্যে বলছি একথা কেন মনে হলো তোমার? কারণ আমি এখন পারফিউম মেখে আসি, সাজগোজ করে তোমার মনের মতো হয়ে পুতুলের মতো, আমরা পুতুলের মতো পাশাপাশি বসি। কিন্তু সংসারের কাজ করতে করতে অবিন্যস্ত হয়ে যখন তোমার সামনে বসবো, তখন তুমি শুধুই আমার গা থেকে ঘামের গন্ধ পাবে। তখন আর আমাকে তোমার ভালো লাগবে না। প্রত্যুষ বলেছিল, আমি তো সেই ঘামের গন্ধটাই চাই, যেটা তোমার একেবারে নিজস্ব, অরিজিনাল। কবে দেবে বলো? রূপসা মুখ নিচু করে হেসে বলেছিল, জানি না, যাও। প্রত্যুষের মজা লাগছিল। জানি না বললে তো চলবে না ম্যাডাম। চাকরি, হ্যাঁ, একটা চাকরি পেলেই যে সব প্রতীক্ষার অবসান ঘটবে সে কথা প্রত্যুষ জানে। যাকে যাকে যা যা কথা দিয়েছে প্রত্যুষ, সে সব কথা এক নিমেষে সত্যি হয়ে যাবে। সংসারের গোলক ধাঁধায় কবে কাকে কাকে সে কি কি কথা দিয়েছিল, অথবা বলতে বলতে মাঝপথে থেমে গিয়েছিল হঠাৎ, সব কি প্রত্যুষ মনে রাখতে পেরেছে?
নাকি মনে রাখা সম্ভব। দীর্ঘ লড়াইয়ের পর বাবার মৃত্যু 3 বছরের মাথায় ব্যাংকে একটা কেরানির চাকরি প্রত্যুষ জোটাতে পেরেছে। আজ তার মাইনে পাবার দিন। প্রত্যুষের মনে পড়ছিল বেকার অবস্থায় তারা যখন রাস্তায় ঘুরে বেড়াতো এলোপাথারি, তখন হঠাৎ হঠাৎ বড় বড় দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়তো রূপসা। 2-4 বার রূপসাকে সাথে নিয়ে কলকাতার পার্ক স্ট্রিট নিউ মার্কেটে এসেছিল প্রত্যুষ। বাটার দোকানে গিয়ে একসাথে একজোড়া জুতো পছন্দ করেছিল রূপসা। পকেটে হাতড়ালে যদি 100 টাকার বেশি পাওয়া না যায়, তাহলে 2, 3, 4টে জুতো কি ওরা পছন্দ করতে পারে না? আর শাড়ি, সেও তো যত খুশি কিনে ফেলেছিল ওরা। দুজন দুজনের দিকে তাকিয়ে হেসেছিল। দুজনের হাসিতে তো এক ফোঁটাও মিথ্যে ছিল না। মাইনে হাতে পেয়েই বেরিয়ে পড়ল প্রত্যুষ। প্রিন্সেপ ঘাটে এসে তার জন্য অপেক্ষা করবে রূপসা। স্ট্র্যান্ড রোডের কাছে কর্মস্থল থেকে বেরিয়ে প্রিন্সেপ ঘাট পৌঁছতে প্রত্যুষের বেশি সময় লাগলো না। প্রত্যুষকে দেখেই রূপসা বলল, চলো, গঙ্গার হাওয়া অনেক খেয়েছি, আজ প্রাণ ভরে তোমার সাথে মার্কেটিং করব। এই দিনটার অপেক্ষাতেই তো প্রহর গুনেছে প্রত্যুষ। বলল, হ্যাঁ তাই চলো। প্রথমে জুতো কিনবে তো? একসঙ্গে আজ 3 জোড়া জুতো তোমায় কিনে দেব রূপু। মুখ বিকৃত করল রূপসা। প্রথমে জুতো? তোমার দেখছি বুদ্ধিশুদ্ধি কিছুই বাকেনি, তার আবার একসাথে 3টে। শত্রু করতে চাও আমাকে? তোমার মতলবটা কি বলো তো? প্রত্যুষ দমে গেল। তাহলে প্রথমে শাড়ি কিনবে? বড় বাজার যাবে তো? হেঁটে যাবে না ট্যাক্সি? রূপসা রহস্যময়ীর মতো হাসল। না, আমি প্রথমে সোনা কিনব। পিসি চন্দ্র জুয়েলার্স থেকে অনেকদিন আগে একটা প্রায় 2 ভরি সোনার চেন পছন্দ করেছিলাম। প্রত্যুষের কান্না পাচ্ছিল। মিনমিন করে বলল, 2 ভরি সোনার চেন? আমি পারবো না। সোনার ভরি এখন কত খেয়াল আছে তোমার? রূপসা হাসি চেপে বলল, বেশ খেয়াল আছে। খেয়াল তো নেই তোমার। কাকিমাকে হয়তো পুরো কথাটা বলা হয়নি তোমার, কিন্তু মনে মনে তো ভেবেছিলে কথাটা। কিন্তু 2021 সালে সোনার দাম লাফ দিয়ে কোথায় উঠে পড়বে সেটা হিসেব করতে পারোনি, তাই তো? আর একটা কথাও তুমি ভুলে গেছো প্রত্যুষ। কি? তোমার সব না পারার গ্লানিকে ঢেকে দেওয়ার দায়িত্ব আমার। তোমার দেওয়া সব প্রতিশ্রুতি রাখার দায় কিছুটা হলেও আমার ওপরেও বর্তায়, ঠিক কি না? আমি কিছু বুঝতে পারছি না রূপু, পরে বোঝাবো। আগে চলো ওই শাড়ি আর জুতো কেনাটাই সেরে ফেলি। সব কেনাকাটি সেরে রূপসা বলল, আমি কিন্তু আগে তোমার বাড়িতেই যাব। প্রত্যুষের মুখ এখন উচ্ছের পায়েস খাবার মতো তিতকুটে হয়ে গেছে। কথা বলতে মোটেই ইচ্ছে করছে না। প্রত্যুষ ঘাড় নেড়ে সম্মতি জানালো। প্রত্যুষের দিদিও আজ তার বাপের বাড়িতে এসে হাজির হয়েছে। দিদির বিয়ের সময় প্রথম রূপসা এসেছিল এ বাড়িতে, তারপর আরও বেশ কয়েকবার এসেছে। রূপসাকে দেখে প্রত্যুষের মা বলল, আজকেই লাস্ট রূপু, বিয়ের আগে আর এ বাড়িতে আসা যাবে না। রূপসা বাধ্য মেয়ের মতো ঘাড় নাড়ল। তারপর নিজের হ্যান্ডব্যাগ থেকে একটা গয়নার বাক্স বের করে প্রত্যুষের হাতে ধরিয়ে দিয়ে বলল, এটার কথা ভুলে গেছো তো? প্রত্যুষ আমতা আমতা করে বলল, সেই যে কাকিমার জন্য সেই চেনটা কিনলাম না। আচ্ছা ভুলো মন তো তোমার? এই রকম দুর্বল স্মৃতিশক্তি তোমার? কি করে যে তুমি সংসারের বাজার করবে? অর্ধেক জিনিস হয়তো কিনতেই ভুলে যাবে। প্রত্যুষ গয়নার বাক্সটা কাকিমার হাতে দিয়ে তাকে প্রণাম করল। কাকিমার চোখে জল। জড়িয়ে ধরেছেন তার ছেলেকে। সেই কোন জন্মের কথা। হ্যাঁ রে বাবু, এখনো মনে আছে তোর? পাগল ছেলে আমার। আপন মনে কথা বলে যাচ্ছেন কাকিমা। কতদিনের কত স্মৃতি কথা যে আজ তার মনে ভিড় করে আসছে। প্রত্যুষ রূপসার দিকে তাকাতে এক চোখ বন্ধ করে বুড়ো আঙুল দেখালো রূপসা। প্রত্যুষের দিদি তখন তার শাড়ি দেখতে ব্যস্ত। ইশারার দৃশ্যটি চোখে পড়ল প্রত্যুষের মায়ের। এদিক ওদিক তাকিয়ে রূপসার কান মুলে দিয়ে তিনি বললেন, আপনি আমার ঘরে একবার আসুন। এভাবে যে ধরা পড়ে যাবে সেটা রূপসা একবারও ভাবেনি। কাচুমাচু মুখ করে বলল, 8 বছর আগে বাবা ওটা আমাকে গিফট করেছিল, কিন্তু আমি ওটা একবারও পরিনি। আমি জানি তো ও ঠিক যথাসময়ে বিষয়টা বেমালুম ভুলে যাবে, তাই আমি আগে থেকেই। বিচারকের মতো মুখ করে প্রত্যুষের মা বললেন, তাই অমন একটা কাঁচা মিথ্যে বলে দিলে? তাই তো খালি ভাবি আমি, আমার ছেলেটা রাতারাতি এরকম মিথ্যেবাদী হয়ে গেল কি করে? সবই সঙ্গদোষে হয়েছে। ভয়ে রূপসার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তার দিকে তাকিয়ে অপত্য স্নেহ জেগে উঠল প্রত্যুষের মায়ের। বুকে জড়িয়ে ধরে বললেন, ওরে, আমার যে এমন মিথ্যেবাদী মেয়েই পছন্দ রে।
দুজন বাইরের ঘরে এসে দেখল কাকিমা চেয়ারে এসে বসেছেন। প্রত্যুষ মেঝের ওপর বসে কাকিমার কোলে মাথা রেখেছে। প্রত্যুষ মা আর রূপসার দিকে তাকিয়ে দেখল দুজনের চোখের কোণে জল চিকচিক করছে হীরক দুতির মতো। স্বস্তির নিঃশ্বাস ফেলল প্রত্যুষ। মা কাকিমার সাথে বেশ ভাব হয়েছে তার রূপুর। দিদি হঠাৎ লাফিয়ে এসে সামনে দাঁড়িয়ে বলল, সবাই দেখি ভাইয়া রূপুকে নিয়ে ব্যস্ত, আমার কথা খেয়াল আছে কারো? প্রত্যুষ বলল, দেখেছো মা, ঠিক ঝগড়া করতে চলে এসেছে। এই তুই তোর শ্বশুর বাড়ি যা তো, আমাকে রূপুকে শান্তিতে সংসার করতে দে। বলেই প্রত্যুষ বাবার ফটোর দিকে তাকালো। বাবার মুখে প্রসন্নতার ছাপ। অনেক আশার বিশ্বাস নিয়ে বাবা যেন প্রত্যুষের মাথা স্পর্শ করলেন। গল্পটি কেমন লাগলো অবশ্য কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর গল্পটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।